হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আয়তঘন চ্যাপ্টারটা করব। সমকোণী চৌপল বা আয়তঘন। আয়তঘন চ্যাপ্টারের পুরো বড় অঙ্কগুলো হয়ে গেছে। এমসিকিউ অঙ্কগুলো আমাদের করতে হবে এবং পরের অঙ্কগুলো। তো আয়তঘন কোনটাকে বলছে? এই যে বইটাই হচ্ছে বই বা বাক্স, বিভিন্ন রকমের বাক্সগুলো যে রয়েছে, দেশলাই বাক্স, সেগুলো কিন্তু আমাদের আয়তঘনের উদাহরণ। সমকোণী চৌপল বা আয়তঘনের উদাহরণ। আমরা এটাও জানি যে আয়তঘনের কয়টা তল রয়েছে? 6টা তল রয়েছে এবং সেই তলগুলোর ক্ষেত্রফল আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, আয়তনের ফর্মুলাও জানি। আয়তনের ফর্মুলাটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর যদি সেটা ঘনক হয়ে যায় তাহলে, অর্থাৎ যেখানে যদি বাহুগুলো ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ঘনক। তো এখানে প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা কি আছে? একটা সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তনটা দেওয়া আছে। আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বা এটাকে আরেক ভাবে বলা যায় ভূমির ওপর। এই যে এটা একটা ভূমি, এই ভূমির ওপর যখন তার উচ্চতাটা মাল্টিপ্লাই করা হয়, তখনই কিন্তু ভূমির ওপর মানে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার সঙ্গে উচ্চতা যখন মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব, তখন কিন্তু আমাদের আয়তন পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন বলে দিয়েছে 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 44 বর্গ সেন্টিমিটার হলে, 44 না 88, হ্যাঁ 88 বর্গ সেন্টিমিটার হলে বাক্সটির ভেতরের উচ্চতা কত? অর্থাৎ হাইটটা বের করতে হবে। আমাদের এমসিকিউ টাইপের অঙ্ক। এগুলোতে উত্তর শুধু যদি আমরা উত্তর দিই তবুও নাম্বারটা পাবো, কিন্তু নাম্বারটা পেলেই হলো না। সেটা সঠিকও হতে পারে, আবার নাও হতে পারে। সেই জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশন করাটা খুবই জরুরি। ফুল মার্কস পেতে গেলে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, 1 নাম্বারটা কি করব আমরা? সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা হচ্ছে সমকোণী চৌপলের আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি একেবারে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে উল্টে আমরা লিখছি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইকুয়াল টু আয়তন। এইবারে যা মান আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 88। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 88 ইনটু উচ্চতা আমাদের বের করতে হবে। উচ্চতা ইকুয়াল টু আয়তন বলে দিয়েছে 440। অতএব উচ্চতা ইকুয়াল টু, এখান থেকে আমরা উচ্চতা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 440 ডিভাইডেড বাই 88। তাহলে 44 দুগুণ 44 কে 44, 10 হয়ে গেল, 2 5 10। অর্থাৎ উচ্চতা দাঁড়ালো আমাদের, উচ্চতা ইকুয়াল টু 5 কি? 5 হচ্ছে সেন্টিমিটার, 5 সেমি। এবারে উত্তর তাহলে কি হবে? এখানে আমাদের উত্তর লিখতে হবে বাক্সটির ভেতরের উচ্চতা, বাক্সটির ভিতরের উচ্চতা এখানে 5 সেন্টিমিটার, অর্থাৎ বি অপশন 5
সেমি। একদম সঠিক উত্তর। তাহলে এই যে করে আসবে 5 সেন্টিমিটার অপশনটা যদি উত্তর দিয়ে আসো, তাহলে নিজেও কনফার্ম থাকবে যে আমার সেই অঙ্কটা হবেই। আর যদি না ক্যালকুলেশন করো, তাহলে হয়তো কিছু অঙ্ক মুখস্থ থাকতে পারে, কিন্তু যখন অনেক অঙ্ক হয়ে যাবে তখন কিন্তু মুখস্থ থাকবে না। এবার পরের অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটাতে আছে, একটু বইটা ছিঁড়েও গেছে। একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। মানে একটা গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তের মধ্যে কি করা হবে, তক্তা রাখা হবে। সেই তক্তার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরু কতটা মোটা সেটা বলে দিয়েছে। তাহলে তক্তাগুলো কি এ পরপর পরপর করে রাখা হবে। তাহলে গর্তের যে আয়তন, তক্তা একটা নয়, অনেকগুলো তক্তা রাখা হবে। কতগুলো তক্তা রাখা হবে সেটা বার করতে বলেছে। তাহলে মনে করো 5টা তক্তা যদি হয়, তাহলে 5টা তক্তার যে আয়তন, পুরো এতটা জায়গা জুড়ে জুড়ে থাকছে, থাক 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 করে। যেমন বইটা আমাদের কি অনেকগুলো পৃষ্ঠা, আয়ত ক্ষেত্রাকার অনেকগুলো পৃষ্ঠা পরপর করে বসেই কিন্তু বইটা তৈরি হচ্ছে, তাই না? তো সেরকম তক্তাগুলো রেখে রেখে গর্তটাকে পূরণ করতে হবে। তো ধরে নেওয়া যাক এক্সট্রা তক্তা রয়েছে। তাহলে এক্সট্রা তক্তার যে আয়তন হবে, ওই গর্তটার আয়তন কি হবে, সমান হবে। তাহলে 2 নাম্বার, ধরি এক্সটি তক্তা রাখা যাবে। তাহলে এক্সট্রা তক্তার যে আয়তন, এক্সটি তক্তার যে আয়তন, গর্তের আয়তন মানে আয়তঘনাকার গর্তের আয়তন কি হবে, সমান হবে। তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু তক্তাগুলোর আয়তন কত, 5 ইন্টু 4, প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ পুরু ইকুয়াল টু 40। আয়তঘনাকার গর্তটার আয়তন সমান হবে 12 ইন্টু 16। এবার এক্স ইকুয়াল টু, এখানে একটু নিচে করে করবে, কাটাকাটি করব তো সেই জন্য নিচে করবে। 12 16 ডিভাইডেড বাই 5 গুণন 4 গুণন 2। এবারে হচ্ছে 5 8 40, 4 2 8, 2 2 কেটে গেল। এবার 16 আর 12 গুণ করে দিতে হবে। 6 2 12, 16 2 32, 6 2 12 আর 6 1, 192। 192। তাহলে কটা, তাহলে উত্তরে আমরা কি লিখব, 192 কোন অপশনে রয়েছে, 192 তোমরা দেখে নাও যে বি তে অপশনটা রয়েছে, বি তে রয়েছে। তাহলে তক্তার সংখ্যা হবে বি, বি অপশন 192টি। তো আমার পড়ানো বোঝানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।
বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন এই অঙ্কগুলো করার সুযোগ পায়। তাহলে একসঙ্গে তোমরা যদি একসঙ্গে পড়াশোনা করো তাহলে কিন্তু বেশি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। যত তোমরা একসঙ্গে পড়াশোনা করবে সবাই আনন্দে কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। আর যদি অন্যরকম অঙ্ক তোমাদের মনে হয় যে প্রয়োজন, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার পরের অঙ্কটা 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? 3 নাম্বার অঙ্কটা বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? তবে এখানে পার্শ্বতল আমরা জানি একটা ঘনকের তলের সংখ্যা কিন্তু 6টি। 6 দিয়ে যদি 256কে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। সেই জন্য এখানে পার্শ্বতলের সংখ্যা কিন্তু 4 বলে দিয়েছে। 4 হলে তবেই ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে। তো এখানে হিন্টস আমাদের দিয়ে দিয়েছে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের মানে পার্শ্বতলগুলোর, যদিও এটা সমগ্র তলের ক্ষেত্রফল বলেনি, সমগ্র তল হচ্ছে 6টা। পার্শ্বতল কারণ হচ্ছে পার্শ্বতল কেন বলেছে? কারণ হচ্ছে নিচটা এবং ওপরটাকে ধরা হয়নি, নিচটা এবং ওপরটাকে ধরা হয়নি, এটাকে পার্শ্বতল বলা হচ্ছে, তাই না? বাক্সটার, এই যে বাক্সটার হচ্ছে একটা বাক্সের সাইড গুলোকে ধরা হচ্ছে, তাহলে 4টা তল রয়েছে সাইডে। সাইডে কি রয়েছে? ঠিকই আছে, কারণ হচ্ছে পার্শ্বতল বলেছে, সমগ্র তল বলেনি। এটা নিচে আছে, বাক্সটা নিচে আছে, এটা উপরে আছে, তাহলে পাশে এইটা হচ্ছে, এটা আছে এবং এটা আছে এবং এটা আছে। তাহলে ঘনকের ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার, যেহেতু বর্গমিটার দিয়ে দেওয়া আছে সেই জন্য এ মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কারণ হচ্ছে ঘনকের যে প্রতিটা তলের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, বাহু স্কোয়ার, অর্থাৎ 4 পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে, আমি ক্যালকুলেশন হেতু 4a স্কোয়ার ধরলাম, কিন্তু আমাদের বলে দিয়েছে 4a স্কোয়ার ইকুয়াল টু 256। পার্শ্বতলের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 256, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু 256কে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4 6 24, 4 4 16, অর্থাৎ এ ইকুয়াল টু √64, অর্থাৎ 8 8 64। তাহলে বাহুর দৈর্ঘ্য আয়তন কত হবে? ঘনকটির আয়তন হচ্ছে বাহু কিউব, এ কিউব, বাহু কিউব, অর্থাৎ 8 কিউব বর্গ মিটার। 8 কিউব মানে 8 8 64, 64 আর 2টা 8 মিলে 3টা 8 রয়েছে। এবার 8 8 4 32, 8 6 48 আর 3 51, 512, অর্থাৎ 512 ঘন বর্গ না, ঘন মিটার। তাহলে উত্তরে কি লিখব? উত্তরে আমরা অপশন পেয়ে যাচ্ছি 512 হচ্ছে ডি অপশন রয়েছে। অর্থাৎ ঘনকটির আয়তন
ঘনকটির আয়তন ডি, ডি অপশন হচ্ছে 512 ঘন মিটার। এবার দেখো 4 নাম্বারটা। তো 4 নাম্বারটাতে কি আছে? 4 নাম্বারটাতে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত। দুটা ঘনক আলাদা আলাদা দুটা ঘনক নেওয়া হয়েছে, আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আয়তন আমরা দুটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিব। ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, এখানে কিছু দেয়নি মানে এককও লিখতে পারি, যে কোনো একক হতে পারে, মিটার সেন্টিমিটার যাই হোক। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক, আলাদা আলাদা ধরলাম। এটা এটাই এক্স, এটা ওয়াই ধরা যেতে পারে, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। তাহলে আয়তন প্রশ্নানুসারে আয়তনের অনুপাত একেবারে ডিরেক্ট বসাচ্ছি। আয়তনের ফর্মুলা কি? ঘনকের বাহুর আয়তন হচ্ছে এক্স কিউব ইজ টু ওয়াই কিউব। আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:27, অর্থাৎ তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু 1/27, or x by y এর হোল কিউব ইকুয়াল টু 1/3 এর হোল কিউব। অর্থাৎ x by y ইকুয়াল টু 1/3, x by y ইকুয়াল টু 1/3। এইবারে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে সমগ্র তলের ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এইবার বলো ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 স্কোয়ার, যেখানে 6 এক্স কিউব টু 6 ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার 6 এক্স স্কোয়ার ইজ টু 6 ওয়াই স্কোয়ার, অর্থাৎ 6 এক্স স্কোয়ার বাই 6 ওয়াই স্কোয়ার, মানে 6 কেটে গেল, সমান সমান এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। এটা মান কত দেওয়া আছে? এক্স বাই ওয়াই আমরা পেয়েছি 1/3, তাহলে 1/3 স্কোয়ার হচ্ছে, অর্থাৎ 1/3 থেকে 9, অর্থাৎ কি হচ্ছে 1:9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:9। দেখো অপশন আছে আমাদের সি অপশনে আছে, সিতে রয়েছে, যে সিতে রয়েছে। তাহলে উত্তরে আমরা কি লিখব? ক্ষেত্রফলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
1:9। এটা কত অপশনে রয়েছে? সে অপশনটা লিখতে হবে। সি অপশনে রয়েছে, সি অপশনে রয়েছে। বাস, এটা হয়ে গেল। আর একটা আমাদের এমসিকিউ রয়েছে। এই এমসিকিউটা দেখো, বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, খুব ইজি, একটু ফর্মুলাগুলো একই ফর্মুলা, সেটাকে কাজে লাগানো হচ্ছে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6 ইন্টু বাহু স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। যদি ডি একক হয়, এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে কি দেওয়া নেই? বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। আমাকে কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরতে হবে এবং পরবর্তীকালে সেটা এলিমিনেট করলেই এস এবং ডি এর মধ্যে সম্পর্ক চলে আসবে। তাহলে 5 নাম্বারটা ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু একক। প্রশ্নানুসারে কি দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল এস ধরা হয়েছে, অর্থাৎ 6a স্কয়ার ইকুয়াল টু এস, অর্থাৎ এ ইকুয়াল টু এস বাই 6, 1 নাম্বার দিয়ে রাখলাম। এবং আরেকটা কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য √3, এ আমরা বের করেছি, কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এটাকে, কর্ণের দৈর্ঘ্যটাকে ডি ধরা হয়েছে। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু ডি বাই √3 স্কয়ার, √3। এই যে এর মানটা এবার 1 নংয়ে বসিয়ে পাই, এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে ডি বাই √3, কারণ এ কিন্তু আমাদের অঙ্কটাতে আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? এটা স্কয়ার, এ স্কয়ার, এ জায়গায় ডি বাই √3 বসিয়ে স্কয়ার করে দিলাম, ইকুয়াল টু এস বাই 6। তাহলে ডি স্কয়ার বাই 3 ইকুয়াল টু এস বাই 6, 3 দুগুণ 6, অর্থাৎ ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2। দেখো, এটা একটা অপশন। এবার অপশনগুলো দেখতে হবে। অপশনগুলো কিন্তু একটা আমাদের রয়েছে, এস ইকুয়াল টু 6, ডি স্কয়ার নয়, এটা নয়। এই যে ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর আমরা লিখব এস ও ডি এর মধ্যে সম্পর্ক লাস্ট অপশনটা ডি এর ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2। এইবার তাহলে এমসিকিউ এর সব অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার বি, দেখো নিচে বিবৃতিগুলো সত্য না মিথ্যে।
তাহলে সত্য মিথ্যে এটা করার জন্য কিন্তু আমাদের অঙ্কটা করার প্রয়োজন রয়েছে। না হলে আমাদের মিথ্যার জায়গায় সত্য লিখে দেব, নয়তো সত্যর জায়গায় মিথ্যা লিখে দেব। তো বি অপশনটা। আর আরেকটা কথা বলছি, যদি একেবারে কেউ না পারো তাহলে কিন্তু সত্য মিথ্যা যে অপশনটা থাকবে, 5টা অঙ্ক থাকবে, 5টাতে হয়তো সবগুলোই সত্য লিখবে, নয়তো সবগুলোই মিথ্যা লিখবে। একটা সত্য একটা মিথ্যা এভাবে করতে গিয়ে একটা সত্য একটা মিথ্যা করতে গিয়ে দেখা গেল যেটা সত্য লিখেছো সেটা মিথ্যে হচ্ছে, মিথ্যেটা সত্য হচ্ছে। সেই জন্য হয়তো সবগুলোই সত্য লিখবে, নয়তো সবগুলোই মিথ্যে লিখবে। আর করে দিতে পারলে একদম পারফেক্ট হবে, সেই জন্য করতেই হবে। যদি না পারো তাহলে সেই অপশনটা করবে, দেখা গেল 5টার মধ্যে 2টা বা 3টা ঠিক হতে পারে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে আমরা প্রথম অবস্থাতে আমরা ধরে নিচ্ছি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে আয়তন কত হচ্ছে? আয়তনকে যদি v1 ধরি তাহলে আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে a কিউব ঘন একক। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো? ঘনকের বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো। বাহুর দৈর্ঘ্য ধার বা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 2a, দ্বিগুণ মানে ডাবল করা হলো। ডাবল কি করে হয়? 5-এর সঙ্গে 5-এর ডাবল মানে 10, 2 গুণ করে দিতে হবে একক। তাহলে আয়তন কত হবে? আয়তনকে যদি v2 ধরি, আয়তন ইকুয়াল টু ভলিউম, ভি ধরা হয় ভলিউম বলে, সেই জন্য আয়তন 2a কিউব ঘন একক, অর্থাৎ 8a কিউব। অর্থাৎ তাহলে এখান থেকে লেখা যায় 8a কিউব মানে v1, তাহলে v2 দাঁড়াচ্ছে 8v1। 8v1 মানে প্রথম দ্বিতীয় ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 8 গুণ হয়ে গেল। এটাকে বলা যায় v1 এর 8 গুণ। তাহলে v2 হয়ে যাচ্ছে v1 এর 8 গুণ। এভাবে গুণ হয়ে থাকা মানে তো এর লেখা যায়, সেই হিসাবে আমি সাজিয়ে এটাকে বললাম। এখানে আমাদের কত আছে? 4 গুণ। তাহলে কি উত্তরে হচ্ছে বিবৃতিটি কি হবে? মিথ্যা হবে। 4 গুণ বলেছে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে 8 গুণ বের করলাম, তাহলে প্রথমটা হচ্ছে মিথ্যা। এবার 2 নাম্বারটা, বৃষ্টির জলের বলছে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে 2 হেক্টর জমি মানে এখানে বলে দিয়েছে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, আর 101 আর মানে হচ্ছে এত। তাহলে 1 হেক্টর বলতে এখানে বোঝানো হয়েছে জমিটার ক্ষেত্রফল। এই যে জমিটা রয়েছে, জমিটার ক্ষেত্রফল। এখানে বৃষ্টি হলো, তাহলে কি বৃষ্টিটা জলটা কি উচ্চতা নেবে একটা, সেই উচ্চতাটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে কতটা জল আছে সেই জলটার আয়তন বলে দিয়েছে। তো বৃষ্টির জলের আয়তন এত ঘনমিটার হবে, সেটা সত্য না মিথ্যে? তাহলে হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর মানে আগে এটা বের করে নি। 1 হেক্টর মানে হচ্ছে 100 আর,
100 মানে হচ্ছে 1 মানে 100 বর্গমিটার, তাহলে 100 ইন্টু 100 বর্গমিটার। 1 হেক্টর মানে এটা। তাহলে 2 হেক্টর মানে 2 ইন্টু 100 এত বর্গমিটার। বৃষ্টিপাত অর্থাৎ উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা h ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেমি। তো 5 সেমি রাখলে হবে না, এটাকে মিটারে নিয়ে যেতে হবে। মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি অর্থাৎ 100 দিয়ে ভাগ দিতে হবে, 5/100 মিটার। কিলো হেক্টর ডেকা মিটার, মিটার মিটার ডেসি সেন্টি, ডেসি সেন্টি। তাহলে এখানে 100 দিয়ে আমাদের ভাগ দিতে হচ্ছে, এত মিটার। এইবারে আমরা জলের আয়তনটা বের করে নেব। তাহলে জলের আয়তন, জলের আয়তন অর্থাৎ জমিটার, জমিটার আয়তন তার সঙ্গে জমিটার আয়তন না, জলের আয়তন ইকুয়াল টু জমিটার আয়তন, জমিটার হচ্ছে ক্ষেত্রফল এত দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে তবে তো আয়তন হয়। এটা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্রথম অঙ্কটা যে করালাম সেটার মতো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান সমান ভূমির ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 1 4টা 0 ইন্টু উচ্চতাটা হচ্ছে 5/100 ঘন মিটার। এবার 0 0 কেটে গেল, 5 দুগুণ 10 হলো, 10 ইন্টু 100 ঘন মিটার। আমাদের এখানে ঘনমিটার হিসাবে জলের আয়তনটা 1000 ঘনমিটার রয়েছে, এখানে কিন্তু আমাদের হাজারই আসলো ঘনমিটার। তাহলে অপশনটা কি, সত্য না মিথ্যে? বিবৃতিটা, বিবৃতিটা কিন্তু সত্য। অতএব উত্তরে লিখব বিবৃতিটি সত্য। তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার সি অপশনটা আমরা করে নিচ্ছি। একটি সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা কত? সমকোণী চৌপলে কর্ণে ঘরের মধ্যে যদি দেখা যায় এদিক থেকে এদিকে একটা এই যে মনে করো বাক্সটা একটা সমকোণী চৌপল, এখানটায় বসিয়ে এই অবধি একটা এটা হচ্ছে কর্ণ, আবার এখান থেকে এই অবধি, এই নিচ থেকে এই অবধি ঘরের মধ্যে যদি যখন আমরা থাকি তখন কিন্তু সেটা বেশি পিকচারে বেশি ভালো মতো দেখানো যায়। এখান থেকে এই অবধি এটা একটা কর্ণ, আবার এইটা থেকে এই, এটার থেকে যখন হবে তখন ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, অর্থাৎ 4টা ঘন, 4টা কর্ণ। একটা সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা কটা? একটা সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা, তোমরা কিন্তু লাইনটা লিখবে, আর যদি সময় না পাও তখন উত্তরটা লিখলেও হবে। তো 1 নাম্বার হচ্ছে লেখার চেষ্টা করবে, কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। 2 নাম্বারটা হচ্ছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা কি হয়? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, √3 ইন্টু বাহু একটি ধারের দৈর্ঘ্য। এবার 3 নাম্বারটা হচ্ছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যখন সমান হয়ে যায় তখন সেটাকে কি বলে? সেই ঘনবস্তুটার বিশেষ
বিশেষ নামটা কি? ঘনক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর হচ্ছে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এরপরে যদি আরো অন্য চ্যাপ্টারের কোনো অঙ্কের সমস্যা থাকে, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই প্রবলেম সলভ করার। তো থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হবে।